গতকাল হুগলির জনাই এসেছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। আর সেখান থেকে আসার পর থেকে তৃণমূল সরকার এবং তৃণমূল দলকে কিন্তু কার্যত নজিরবিহীন আক্রমণ কিন্তু দেখা যায়, যে ওনার মুখে শোনা যায় একাধিক দুর্নীতি ইস্যুতে কিন্তু চাঁচাচোলা ভাষায় আক্রমণ করেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে। আর এবার তাকেই পাল্টা দিলেন হুগলি জেলা পরিষদের তৃণমূলের সদস্য অর্পিতা কুণ্ডু হালদার। রীতিমতো ঝাঁঝানো আক্রমণ করলেন রাজ্যের কেন্দ্রের বিজেপি সরকার এবং দিলীপ ঘোষকে। এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরা সৌমেনের সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি জনাই। এসেছিলেন চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত চিকরন জলাপাড়া নৈটিতে। আমি ওনাকে বলতে চাই যে উনি এসেছেন, ওনাকে মোস্ট ওয়েলকাম, এবং আগামী দিনে উনি আসুক, উনি এসে ঘুরে যান। আমি ওনাকে সম্মান জানাই, ওনাকে ভালোবাসা জানাই, ওনাকে প্রণাম জানাই। কিন্তু আমি বলছি, এত কতদিন, যত বছর ধরে উনি বিজেপির সরকার রয়েছে, তত কতদিনে কি উনি একবারও চিকরন জলাপাড়া নৈটিতে এসেছিলেন? এসে কি ঘুরে গেছেন? বা ওনার কোনো বিজেপি নেতারা এসেছিলেন? ঘুরে যাননি। তার কারণ হচ্ছে গিয়ে, আপনাদের একটা কথা বলি, আজকের জলাপাড়া আর বিগত অন্তত 5-6 বছর আগেকার জলাপাড়ার মধ্যে একটা হিউজ পরিবর্তন রয়েছে। তার কারণ হচ্ছে গিয়ে, আপনারা দেখেছেন যে আজকে আমাদের যে ইন্দিরা মানে যে একটা পার্টি অফিস, ভাঙা পার্টি অফিস, আলা পার্টি অফিস, সেই জায়গায় আমার একটা নতুন পিডব্লিউডির আমি ব্লক পাতা রাস্তা করে দিই। তারপরে আমি একটা ড্রেন, এখনো যদিও ওটা পুরো আমার কমপ্লিট হয়ে উঠতে পারেনি, কিন্তু আপনারা জানেন ওটা আমি খুব শিগগিরই টেন্ডার প্রসেসে রয়েছে, আমি করে দেবো। এটাই তো আমাদের মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আর প্রত্যেকটা জলাপাড়ার জায়গায় যেখানে আপনি চোখের আগে মানে চোখ লাগিয়ে বা চোখ পেতে দেখতে পারবেন, যেখানে 45 বছর আজকে সিপিএম এর সরকার থাকাকালীনও যে কোল ইন্ডিয়ার রাস্তাটা আপনারা কোনোদিন একটা ইট পাততে দেখেননি, সেই রাস্তাটাতে কিন্তু আমি আমার মুখ্যমন্ত্রীর পয়সা, পথশ্রীর পয়সা, আমি গত বছর সেই সময় 18 থেকে 23-এর যে টার্মস ছিল আমার, সেই টার্মসে কিন্তু আমি সেই জায়গাটা পাকা করে দিই, এবং সাথে পাইলিং দিয়ে। আপনারা প্রত্যেকে জানেন যে আজকের মুখ্যমন্ত্রী আর বিগত দিনের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তাদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর আজকের যিনি মুখ্যমন্ত্রী আর আজকের যিনি প্রধানমন্ত্রী, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তার কারণ, প্রধানমন্ত্রী শুধু আমাদের ভরসার কথা বলেন, বিশ্বাসের কথা বলেন, কিন্তু সবটাই ধাপ্পাবাজি। দাবি জানাবো, দিলীপ ঘোষ জানাই এসে বললেন। দেখুন, উনি কি বললেন সেটা তো ম্যাটার করে না। কারণ হচ্ছে গিয়ে, আপনারা প্রত্যেকে দেখেছেন যে শুভেন্দু অধিকারী বলছে যে আজকে এত লক্ষ, এত কোটি, এত অমুক লোক বাদ যাবে। উনি কি করে জানলেন? উনি কি ইলেকশন কমিশন? মানে কি বিজেপি ঠিক করে দেবে দেশের কোন মানুষ রোহিঙ্গা বা কোন মানুষ কি? আর দিলীপ ঘোষই বা কি করে ঠিক করে দিতে পারে যে কতজন মানুষ এসআইআর এ দাঁড়াবে, কতজন মানুষ কিভাবে কি করবে না করবে? আমার মনে হয় না এটা বিজেপির এখতিয়ার আছে বলে, এটা কোনো মানুষের এখতিয়ার আছে বলে। তার কারণ, যেখানে ইলেকশন কমিশন রয়েছে, যেখানে আমাদের নেতৃত্ব রয়েছে, আমি আমার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাথী খন্দকার, আমি আমার নেতৃত্বদের উপর অবশ্যই ভরসা রাখি, এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আশ্বস্ত এবং বিশ্বস্ত। জনাইয়ের একটি ফ্যাক্টরি থেকে ধোঁয়া নির্গত হচ্ছে এবং সেখানকার যে ডাস্ট, সেই ডাস্ট কিন্তু এলাকায় ছড়িয়ে পড়ছে। উনি বলছেন যে অবিলম্বে এই জিনিসটা লক্ষ্য করা উচিত, কারণ লক্ষ্য কি করে করবেন? আপনারা যদি পুলিশে কমপ্লেন করতে যান, তাহলে পুলিশ আপনার নামে পাল্টা এফআইআর করবে। তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদত ছাড়া তো এই জিনিস হতে পারে। আমার মনে হয় দিলীপ বাবুর হয়তো কোথাও ভুল হচ্ছে। দিলীপ বাবু হয়তো এটাকে ঠিক মতন বুঝতে পারেননি বা জানতে পারেননি, বা ওনাকে হয়তো কেউ অবগত করাননি যে আল্ট্রাটেক যে সিমেন্ট ফ্যাক্টরিটা রয়েছে, সেই আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরিটা কিন্তু কোনো পশ্চিমবাংলায় এসে তারা পলিউশন অথবা তারা কোনো পারমিশন নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে পরে এসেছিলেন। আগে তারা কেন্দ্র থেকে পারমিশন নিয়ে এসেছিলেন, কারণ ওনার এটুকুনো জানা দরকার ছিল, ওটা কেন্দ্র থেকে পারমিশন নিয়ে এসে তবে কিন্তু ওনারা এখানে আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরিটা খুলেছে। তার কারণ, আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরি কিন্তু শুধু পশ্চিমবাংলায় হয় না, আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরি পুরো অল ওভার ইন্ডিয়াতে রয়েছে। তো যদি এটা পশ্চিমবাংলার যদি হতো যে হ্যাঁ পশ্চিমবাংলাতেই শুধু আল্ট্রাটেক সিমেন্ট ফ্যাক্টরি আছে, আদারওয়াইজ আর কোনো স্টেটে নেই, তাহলে আমি বলতাম হয়তো এটা মুখ্যমন্ত্রীর ওপর আপনারা দোষ দিতে পারতেন। কিন্তু আঙুল যদি দুটো আমার দিকে তোলা হয়, দেখবেন 3টে আঙুল আপনার দিকেও তোলা আছে। তাহলে যখন আপনি নিজের দোষী, এবং দোষটা স্বীকার করাটা আমার মনে হয় ওনার উচিত ছিল। তার কারণ, উনি একটা বয়স্ক এবং মার্জিত ভদ্রলোক, আমি সেভাবেই জানি ওনাকে। কিন্তু আমার মনে হয় ওনার কোথাও যেখানে ভুল হয়েছে, সেই ভুলটা আমি একটু সংশোধন করে দিতে চাই। এটা কেন্দ্র সরকার থেকে উনি পারমিশন ওনারা নিয়ে এসে তবে কিন্তু এখানে একটা প্রজেক্ট খুলেছে। আর যখন প্রজেক্টটা খুলেছে, তখন কি বিজেপির ঘুম অন্য অবস্থার মধ্যে ছিল? না ঘুম ভাঙেনি, না আজকে ঘুম ভাঙলো? মানে কি 2026টা টার্গেট যা হোক তা হোক বললেই চলে যাবে? আমার তো মনে হয় না। ওনাকে বলুন একটু ভালো করে ইনফরমেশন নিয়ে আসবে। তার কারণ, আমার মনে হয়
উনি এখনো এই ইনফরমেশনে অনেকটা কাঁচা রয়েছেন, উনি একটুখানি ইনফরমেশন নিয়ে। মোদীর উন্নয়নকে টেক্কা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী সিঙ্গুরে আসছে। নরেন্দ্র মোদীর উন্নয়নকে টেক্কা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী কোনোদিনও সিঙ্গুরে আসতে পারেন না, কারণ সিঙ্গুর হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সফট কর্নার। মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন আমার মনে হয় না শুধু দেশের মানুষ জানে, আমার মনে হয় সারা বিশ্বের মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর আন্দোলন করেছিলেন। কিন্তু যেটা আমার মনে হয় যে উনি যে কথাটা বলছেন যে নরেন্দ্র মোদী আদৌকে কোনো কি এই যে বিগত দিনে উনি এসে গেলেন বা সামনেও উনি হয়তো আরো বিক্ষিপ্ত জায়গায় হয়তো সভা করবেন, কিন্তু আমার মনে হয় ওনারা কোনো উন্নয়নের কথা বলতে আসছেন না। ওনাদের 2021-এ দেখা গেছিল, আবার 2026-এ দেখা যাচ্ছে, আবার ঠিক নেক্সট ইয়ার যখন বিধানসভার ভোট হবে তখনই আপনারা আবার 5 বছর পর ওনাদেরকে দেখতে পাবেন। যথাযথভাবে আমি একটা প্রাসঙ্গিক আপনাদের একটা কথা বলি, আপনারা 2021 সালে যশকে রেখেছেন, উনি বিজেপির বিধায়ক হয়ে আমাদের চণ্ডীতলা বিধানসভায় এসেছিলেন, কিন্তু 5 বছরে কি ওনার এতটুকু টিকটিটা পর্যন্ত দেখতে পায়নি। যখন মানুষ বিপদে পড়েছিল, যখন মানুষ এতটা খারাপ পরিস্থিতিতে ছিল, তখন কিন্তু কোনো মানুষ সাথী খন্দকার ছাড়া বা কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কোনো নেতৃত্বকে দেখতে পায়নি। কোনো বিজেপির নেতৃত্ব এসে কিন্তু আমাদেরকে কোনো সমস্যার সমাধান করেনি। সেই দেখুন 2026 কেন এরকম 26, 27, 28, 29 এরকম আসতেই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জনটা অত সহজ নয়। তার কারণ হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক পরিবার থেকে উঠে আসেনি, সংগ্রামের মধ্য দিয়ে, লড়াইয়ের মধ্য দিয়ে উঠে এসেছেন। ওনার বাবা কোনো রাজনৈতিক নেতা ছিলেন না, আমার নেত্রীর বাবা কোনো রাজনৈতিক নেতা ছিলেন না। আজকে আপনি বলুন তো, আমার কথা হচ্ছে গিয়ে আপনারা প্রত্যেকটা মানুষ, আমার বাংলার প্রত্যেকটা মানুষ না, দেশের প্রত্যেকটা মানুষ জানে যে যখন দেশের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন কোনো এক সময়, সেই সময় থাকাকালীন উনি বলেছিলেন যে আমার মনে হয় আমার সঙ্গে প্রত্যেকটা দেশবাসীর মানুষ মনে হয় সহমত প্রকাশ করবে, যে উনি তখন বলেছিলেন ওনার ব্যাখ্যায় যে কি করে আমাদের বিদেশ মন্ত্রী থাকা সত্ত্বেও, আমাদের প্রতিরক্ষা মন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের ভারতবর্ষে কি করে হামলা চলে। আজকে আমিও ওনার কাছে এই বক্তব্যটাই রাখতে চাই, আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী থাকা সত্ত্বেও আপনি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে আমাদের দেশে কি করে এরকম ভাবে আপনি যেন কি বলেন ঘুষপেটিয়া কি করে ঢোকে। তাহলে কি আপনারা দেখতে পান না? না আপনার সিআইএসএফ চোখ লাগিয়ে ঘুমিয়ে থাকে, চোখ তাকায় না ঘুমিয়ে থাকে। আমার নাম অর্পিতা কুন্ডু হালদার, আমি জেলা পরিষদ মেম্বার চণ্ডীতলা 2।